হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম মুভিটির দ্বিতীয় পার্ট নিয়ে। তো আগের গল্পটা কেমন লেগেছে? অবশ্যই ভালো লেগেছে, আবার অনেকেই অনেক কিছু বলেননি। তো যা হোক, শুরু করা যাক গল্পের বাকিটা ইতিহাস। ইয়ানা ব্যাংকে বলেছিল যে আমি কোনো মতে রাজাকে বিয়ে করতে পারবো না। এদিকে এতক্ষণে ইয়াং সেই বিড়াল আর বাদ্যযন্ত্রটি নিয়ে চলে আসছে, আর ইয়ানার সব কথা শুনছিল। ইয়ানা ইয়াংকে দেখে বলল, শেষে তুমি তাহলে যন্ত্রটি নিয়ে চলে আসছো? শুধু যন্ত্র নয়, যন্ত্রের মালিককেও আমার সাথে নিয়ে এসেছি, বলল ইয়াং। ও, এখন আমার বন্ধু ইয়ানা খুব খুশি হয়। তারা তখন দুজনেই রওনা দেয় রাজপ্রাসাদের উদ্দেশ্যে। এদিকে ইয়াং বিড়ালটাকে তার বন্ধু মানিয়ে নেয়, এ কথা ইয়ানাকে বলে। ইয়াং তখন বলে, আমি তোমার সব কথা শুনেছি। তুমি মৎস্য রাজাকেও বিয়ে করতে চাও না, তাই রাজ্য থেকে পালিয়ে এসেছো। কিন্তু তুমি তাকে কেন বিয়ে করতে চাও না? ইয়ানা বলে, আমি তাকে ভালোবাসি না, আর যাকে ভালোবাসি না তাকে কিভাবে বিয়ে করব? আমি তো এমন একজনকে বিয়ে করব যাকে আমি ভালোবাসবো, আর আমাকেও সে অনেক ভালোবাসবে। এদিকে আমরা আবার রাজা চারের রাজ্য দেখতে পাই। সেখানে ইংরেজদের একজন আসছে রাজকুমারী নুসিকে বিয়ে করার জন্য, কিন্তু পাত্র ছিল সেই ইংরেজদের রাজদূত, যাকে কিনা রাজা একদমই দেখতে পারতো না। তাই রাজদূত এবার ছদ্মবেশে আসছে যাতে করে রাজা চিনতে না পারে। কিন্তু রাজকুমারী কিছু সময়ের মধ্যে রাজদূতকে চিনতে পারে। নুসি খুব খুশি হয়। রাজাকে ইমপ্রেস করার জন্য রাজদূত অনেক কিছু করতেছে। এদিকে ইয়াঙ্গো এসে হাজির সেই যন্ত্র আর বিড়ালটা নিয়ে। ইয়াং রাজাকে ইমপ্রেস করার জন্য বিড়ালকে একটা গান বাজাতে বলে। বিড়ালটা একটা মিউজিক্যাল গান বাজাতে শুরু করে, আর সবাই গান শুনে নাচতে থাকে। সবাই নাচতে নাচতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসব দেখে ইয়াং বিড়ালকে গান থামাতে বলে। রাজা তখন খুবই খুশি হয় আর বলে, ইয়াং, তুমি আমাকে অনেক ইমপ্রেস করেছো। আমি তোমার উপর খুব খুশি। তাই তুমি আর তোমার বিড়াল এখানে থেকে যাও আমাদের সাথে। ইয়াং বলে, আমি তো আমার শর্ত পূরণ করেছি। এখন আমি নসিকে বিয়ে করতে চাই। রাজা বলল, অবশ্যই করবে। কিন্তু নসি রাজি ছিল না। তাই নসি বলল, আমি আমিও তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু তার আগে আমি তোমার একটা পরীক্ষা নিতে চাই। তুমি আমাকে কতটা ভালোবাসো আর আমার জন্য তুমি কি কি করতে পারো, তার একটা পরীক্ষা আমি তোমার কাছে নিব। ইয়াং বলল, আমি তোমার জন্য সব কিছু করতে পারবো, বলো কি কি করতে হবে। নুসি অনেকক্ষণ চুপ করে ছিল। নুসি আসলে ইয়াংকে এমন একটা কাজ করতে বলতেছে যে ইয়াং যেন না করতে পারে আর কোনো দিন ফিরে না আসতে পারে। আমি আজকে রাতে একটু চিন্তা করে বলবো তোমাকে কি করতে হবে, কথাটা নুসি বলল ইয়াংকে। এবার ইয়াং ইয়ানের কাছে চলে আসে আর নাচতে থাকে। তার আনন্দ দেখে নুসি বলে, এ কি ব্যাপার, নুসির সাথে কি তোমার বিয়ে ঠিক হয়েছে? আরে না, বিয়ে ঠিক হয় নাই, কিন্তু নুসি আমার একটা পরীক্ষা নেবে। কিন্তু আমি সব রকমের পরীক্ষা দিতে প্রস্তুত। ওই দিন রাতে নুসিকে একটা পুরনো রুমে আসতে দেখা যায়। সেখানে পুরাতন একটা ছোপা ছিল, আর সেখানে নুসি তার তার মায়ের আত্মাকে ডেকে তুলে, আর তার মাকে বলে কিভাবে ইয়াংকে সাহায্য করা যায় আর তার জীবনে যেন আর ফিরে না আসে। তার মা নসির মতো দুষ্ট ছিল। এইদিকে রাজদূত আবারও রাজাকে ইমপ্রেস করার জন্য একটা মেশিন দেখায়, যেটা যেটা সবজি দিলে আপনা আপনি কেটে যায়, আবার ফল দিলে জুস হয়ে পড়ে। রাজদূত আবারও সেই মেশিনে একটা লোক আগে থেকেই সেট করে রেখেছে। এটা দেখে নসি ইমপ্রেস হয়ে যায় আর তার বাবাকে বলে যে আমি ইয়াংকে বিয়ে করতে পারি যদি সে এমন একটা মেশিন নিয়ে আসে যেটা আপনা আপনি খাবার তৈরি হয়ে যাবে। যদি যদি না নিয়ে আসে তাহলে আমি রাজদূতকে বিয়ে করব। রাজা তখন বলল, আমি এমন মেশিনের কথা আগে শুনেছিলাম, সেটার নাম মাউন্ট, কিন্তু আমি চোখ দিয়ে এখনও দেখিনি। কিন্তু ইয়াং সেটা মেনে নেয় আর ইয়ানাকেও মাউনের সন্ধানে বের হতে হয়। মানে ইয়াং সেই রকম একটা মেশিন নিয়ে আসবে যেটার নাম মাউন্ট। তাই সে ইয়ানাকে নিয়ে রওনা হয়। ইয়ানা মাউনের ব্যাপারে জানে। সে বলল, আমি জানি সেটা কোথায় আছে। রন আর জন এই দুই ভাইয়ের কাছে আছে। তারা সেটা এক জঙ্গল থেকে পেয়েছে, আর তারা জঙ্গলেই থাকে। তারা সারাদিন খায় আর খায়। তারা এত খায় যে অনেক মোটা হয়ে গেছে, তাতে ভালোভাবে তারা নড়াচড়া করতে পারে না।
ইয়ানাকে বলে, চলো আমরা হাঁটা শুরু করি। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়। তারা দুজনে একটা বাড়ি দেখতে পায়, আর সেখানে থাকে দুজন বৃদ্ধা দম্পতি। তাদের অনেক কিছুই অভাব ছিল, কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না। তারা দেখলো যে বৃদ্ধা লোকটা সুই আর সুতা দিয়ে কিছু একটা করতে চাচ্ছে। তখন ইয়াংকে বলল, দেখো, ভালোবাসা হলো সুই সুতার মতো। একে অপরে সুই সুতার মতো ভালোবাসা হওয়া উচিত। সুই আর সুতা ছাড়া ভালোবাসা অপূর্ণ। তারা গল্প করতে করতে একটা ক্ষেতের কাছে চলে আসে, যেটা দেখে অনেক মন মুগ্ধ করেছে। ঘুরতে 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 তারা একটা পাহাড়ের দিকে আসে। পাহাড়ে আসে দেখে সেই দুই ভাইকে তারা সেখানে ঘুম থেকে উঠে মাউনকে বলল 56 প্রকার খাবার হতে। তখন 56 প্রকার খাবার হয়ে গেল। শাকসবজি, ফলমূল থেকে শুরু করে সব রকমের খাবার হয়ে গেল। আর সেখানে ইয়াং আসে, আর তাদের দুই ভাইয়ের কাছে মাউন সেটা চায়। রন আর জন একটা নারিকেল দিয়ে ইয়াংয়ের মাথায় আঘাত করে, আর ইয়াং সেখানে অজ্ঞান হয়ে যায়। ইয়ানা তখন আসে, তাদের দুই ভাইয়েরকে বলে, তোমরা পানির দিকে তাকাও। দুই ভাই পানির দিকে নিজের চেহারা দেখে নিজেরাই চিনতে পারে না। তারা ভাবতে পারে না যে তারা এরকম হয়ে গেছে। ইয়ানা বলে যে তোমরা এই কয়দিন পরে বাস হয়ে ফেটে যাবে, আর কোনো মেয়েই তোমাদেরকে বিয়ে করবে না। তোমরা এই মাউনের জন্য এরকম হয়েছ। কাজ কাম না করে তোমরা অলস হয়ে গেছো। এই মাউনের তোমাদের মৃত্যুর কারণ। দুই ভাই তখন বলল, যে মাউন আমাদের মৃত্যুর কারণ, সে মাউন চাই না। যাও, তোমরা এই মাউনটা নিয়ে যাও। ইয়াংয়ের জ্ঞান ফিরে আসলো। ইয়ানা মাউনের ইয়াংকে নিয়ে আবার রওনা হয় রাজপ্রাসাদের উদ্দেশ্যে। এরপর তারা হাঁটতে হাঁটতে একটা ফুল বাগানের কাছে আসে। সেখানে অনেকগুলো ফুল দেখতে পায়, আর ইয়াং ফুলগুলো তুলতে থাকে, অনেকগুলো যেগুলো দিয়ে রাজকুমারীকে প্রপোজ করবে। তখন ইয়ানা বলে, তুমি একটা জিনিস এখনো বুঝতে পারোনি, রাজকুমারী তোমাকে ভালোবাসে না, আর তোমার হাত থেকে রক্ষা পেতে বারবার তোমাকে কঠিন কাজ দিচ্ছে, যাতে করে তুমি ফেল করো। ইয়াং বলে, এমন কিছুই নয়, হয়তো রাজকুমারী আমার পরীক্ষা নিচ্ছে। এবার ইয়ানার হাত ধরে বলে, কিভাবে আমি রাজকুমারীকে প্রপোজ করব, একটু বলে দাও আমাকে। এভাবে ইয়াং অনেক সুন্দর করে ভালোবাসার কথা বলছিল, আর ইয়াংয়ের কথা শুনে ইয়ানার চোখে মায়া লাগে গেল। এই প্রথম ইয়ানা বুঝতে পেরেছে যে সে কাউকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে কিছু বলে না ইয়াংকে। এদিকে নসি আর রাজদূত দুজনের দেখতে পাওয়া যাচ্ছে যে তারা অনেক আনন্দ করতেছে, কারণ তারা ভাবতেছে যে ইয়াং আর ফিরে আসতে পারবে না। ঠিক এমন সময় ইয়াং আসে রাজ্যের ভিতরে। সব মানুষদের সব রকমের খাবার দিচ্ছে, আর সবাই মনে হয় উৎসব পালন করতেছে। রাজা তখন নসিকে বলে, এই দেখো, রাজ্যের মানুষেরা কত বেশি ইয়াংকে ভালোবাসে, তাই তুমি তাকে বিয়ে করো। তাছাড়া ইয়াং তোমার জন্য কত কিছুই করছে। কিন্তু নসি এটা মেনে নিতে পারতেছে না, তাই সে আবার পুরনো রুমে গিয়ে তার মায়ের আত্মাকে ডেকে বলে। তার মায়ের আত্মা তখন একটা উপায় নসিকে বলে। নসি তখন তার বাবাকে গিয়ে বলে, বাবা, আমি তাকে বিয়ে করব, কিন্তু তার আগে তাকে আমার মায়ের আশীর্বাদ নিয়ে আসতে হবে। তাই তাকে যেতে হবে একটা অন্ধকার জগতে, সেখানে কোনো জীবিত মানুষ যেতে পারে না। এটা আমার মায়ের শেষ ইচ্ছা। এখানের রাজা বুঝতে পারে সে ইয়াংকে বিয়ে করতে চায় না, তাই সে বারবার ইয়াংকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু ইয়াংকেও সে কাজ করতে চাচ্ছে, সে সব কিছু করতে রাজি লুসিকে পাওয়ার জন্য। তাই সে ইয়ানার কাছে আসে, ইয়ানাকে সব কিছু খুলে বলে। ইয়ানা বলে যে তোমার এ কাজ করা মানে মৃত্যুকে ডেকে আনা। এটা হলো একটা পৃথিবীর বাইরের জগৎ। ইয়াং তখন বলে যে তোমাকে এবার আমার সাথে যেতে হবে না, আমি একাই যাব, তোমাকে আর বিপদে ফেলতে চাই না। তুমি শুধু বলো ওখানে কিভাবে যেতে হবে। ইয়ানা বলে যে তোমাকে বলো ওখানে কিভাবে যেতে হবে। ইয়ানা বলে যে তোমাকে সেখানে যেতে হলে একটা কালো নদী পার হতে হবে, আর পথে পথে আসবে বিপদ আর আপদ। নদী পার হওয়ার পরে আছে একটা দরজা, আর সেখানে রয়েছে অন্ধকার জগৎ। এরপর ইয়াং চলে আসে তার বাবার সাথে দেখা করতে, কারণ যদি সে অন্ধকার জগৎ থেকে আর না ফিরে আসে। ইয়ানার কথা শুনে তার বাবা বলল, তুমি কি আমার ছেলে ইয়াংকে দেখেছো?
আমি কয়েকদিন থেকে তাকে খুঁজে পাচ্ছি না। আমি অন্ধ বলে তাকে খুঁজতেও পারতেছি না। আমার অনেক ইচ্ছা আমি আমার ছেলেকে দু চোখ দিয়ে দেখব, তাকে মন ভরে দেখব, কিন্তু বুঝতে পারতেছি না যে আমার ছেলে আমাকে রেখে কোথায় চলে গেল, আমাকে ছেড়ে সে কীভাবে আসে। এ কথা শুনে ইয়াং তার ভুল বুঝতে পারে। তাই ইয়াং দৌড়ে আসে আর বলে যে একটা কাজে যাচ্ছি বাবা, যেন তাকে দোয়া করো আর খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারি। দোয়া নিয়ে ইয়ানার সাথে করে চলে আসা শুরু করে। ইয়ানাকে বলে যে আমার বাবা আমার জন্য অনেক কষ্ট করেছে, তাই আমার শেষ 3 নম্বর ইচ্ছা যে আমার বাবা যেন আমার আবার চোখের আলো ফিরে পায়। তুমি আমার 3 নম্বর ইচ্ছাটা পূরণ করে দাও। সাথে সাথে ইয়াং এর বাবার চোখের দৃষ্টি ফিরে পায় আর সব কিছু দেখতে পায় খুব পরিষ্কারভাবে। এদিকে ইয়াঙ্গও বলে আসে সেই অন্ধকার নদীর কাছে। সেখানে একটা নৌকা ছিল। ইয়ানাকে বলে তুমি আমার জন্য অনেক কিছু করেছো, তুমি আমার 3টা ইচ্ছা পূরণ করেছো ইয়ানা, এখন তুমি মুক্ত, তাই তুমি এখন যেতে পারো। ইয়াং চকচকে ওড়নাটা ইয়ানাকে ফিরে দেয় আর চলে যেতে বলে। ইয়ানা তখন বলে ইয়াং তুমি এখনো তোমার আমার মাঝে সেরকম ঝামেলা নেই, তোমার আমার সম্পর্কটা হলো সুই আর সুতার মতো, আমাকে ছাড়া তুমি কোনো কাজই করতে পারবে না, তোমার কাজ যতক্ষণ সফল না হয় ততক্ষণ আমি তোমার পাশেই থাকবো। একথা শুনে ইয়াং অনেক খুশি হলো। এবার তারা দুজনেই সেই নদী দিয়ে চলতে থাকলো আর খুব ভয়ানক অন্ধকার ঘিরে ফেলে, শুধু মানুষের কঙ্কাল আর কঙ্কাল আর কিছু ভয়ানক অবস্থা। সব কিছু পার হয়ে তারা চলে আসে একটা ঘাটে, আর ঘাট পার হওয়ার পরে দেখলো একটা দরজা, আর দরজা দিয়ে তারা ঢুকে পড়ে অন্ধকার জগতে। আর সেখানে আসে একটা লোকটা বলে তোমরা কিভাবে এই অন্ধকার জগতে আসলে। আসলে লোকটা ছিল সেখানকার সংরক্ষক, লোকটার নাম ক্রিস্টাল। ইয়ানা বলল ও আমার সাথে এসেছে বাবা। একথা শুনে ইয়াং অবাক হয়ে যায়, কারণ ইয়ানার বাবাই হলো ক্রিস্টাল, যে ইয়ানাকে মাছের রূপে পৃথিবীতে পাঠিয়েছিল, যাতে করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পৃথিবীর নানা অভিজ্ঞতা জানতে পারে। ইয়ানা বলে যে ইয়াং এখানে এসেছে রশির রানীর কাছে, যে বহু বছর আগে মারা গিয়েছিল। তার বাবা জানায় যে সে একজন লোভী আর অহংকারী রানী ছিল। পৃথিবীতে সে নানা খারাপ কাজ করেছিল, প্রজারা কেউ তাকে পছন্দ করতো না। সে রাজার সম্পত্তি কেড়ে নিচ্ছিল, তাই তাকে খারাপ আত্মার সাথে রাখা হয়েছে। সে বহু বছর ধরে না খেয়ে আছে, তাকে কোনো খাবার দেওয়া হয় না। ক্রিস্টাল তখন রানীকে হাজির করে। ইয়াং তখন তার মেয়েকে বিয়ে করার অনুমতি চায় রানীর কাছে, কিন্তু রানী এতটাই অহংকারী ছিল যে সে বিয়ের অনুমতি দেয় না। ইয়ানা তখন তার বাবাকে কিছু একটা করতে বলে। ইয়ানার বাবা তখন কিছু সুস্বাদু ফল আর খাবার নিয়ে আসে, সেগুলো রানীকে দিয়ে বলে তুমি অনেক দিন ধরে না খেয়ে আসো, তুমি অনন্তকাল না খেয়ে থাকবে। তুমি যদি ইয়াংয়ের সাথে তুমি তোমার মেয়েকে বিয়ে দাও তাহলে আমি তোমাকে এই খাবারগুলো দিব। খাবার দেখে রানীর লোভ পেয়ে যায়, তা সে বিয়েতে রাজি হয়ে যায়। আর এদিকে আমরা রাজপ্রাসাদ একটা দৃশ্য দেখতে পাওয়া যায়, তারা সবাই টেবিলে খাবার খাচ্ছে আর একটা প্লেটে রানীকে দেখা যায়। আর রানী বলে যে এই বিয়েতে সে রাজি, ইয়াংয়ের সাথে সাথে যেন নসির বিয়ে হয়। এ কথা শুনে নসি বিশ্বাস করতে পারতেছে না যে ইয়াং এত কঠিন কাজটা করে ফেলেছে। সে তখন খুব রেগে যায়। এদিকে ইয়ানা তার বাবাকে ধন্যবাদ দিয়ে ইয়াংকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। সেই কালো নদী পার হতে লাগে। তোমার সব কাজ এখন সম্পূর্ণ হয়েছে, তুমি এখন থেকে গিয়ে নসিকে বিয়ে করবে, কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি এখান থেকে চলে যাওয়ার পর তোমার কোনো কথা মনে থাকবে না, তুমি আমাকে ভুলে যাবে, আমার কথা তোমার মনে থাকবে না, কিন্তু আমি তোমাকে সবসময় মনে রাখবো ইয়াং তখন বলে তুমি যা আমার জন্য করছো সেটা আমি কোনোদিনও ভুলবো না, আমি সারা জীবন তোমাকে মনে রাখবো। এদিকে নসি রাগে সেই পুরনো রুমে চলে আসে, সোফাটা ভাঙতে যাবে, সেই সময় তার মা হাজির হয়ে যায়। তার মা বলে যে আমি জানি তুমি আমার উপর খুব রেগে আছো, আমি অনেক দিন থেকে না খেয়ে আছি, তাই খাবার দেখে লোভ সামলাতে পারিনি, কিন্তু এই বিয়ে বন্ধ করার জন্য একটা উপায় আছে। ইয়াং এতদিন যে কঠিন কাজগুলো করেছে সে একটা জাদুর মাছের সাহায্যে করেছে,
আর তুমি তো জানো আমাদের রাজ্যে জাদু ব্যবহার করা নিষিদ্ধ। কথা বুঝতে পেরেছো যে তোমাকে এখন কি করতে হবে? এ এদিকে কালো নদী পার হতে হতে সকাল হয়ে গেছে। ইয়াং তখন ঘুমাচ্ছে, সে খুব ক্লান্ত ছিল। তার ঘুম যখন ভেঙে যায় তখন সে ইয়ানাকে চিনতে পারে না। সে তার পরিচয় জানতে চায়। ইয়ানা বলে যে সে একজন মাঝি, সে তাকে নদী পার করতে সাহায্য করতেছে। ইয়াং তখন ইয়ানাকে ধন্যবাদ জানায়। ইয়াং রাজপ্রাসাদের দিকে রওনা হয়, আর যেতে যেতে ভাবতেছে যে কি জানি সে হারিয়ে ফেলেছে, আর কি জানি মনে হচ্ছে যে সে কিছু হারিয়ে ফেলেছে আর কিছু মনে আসতেছে না। এদিকে চলে আসলো নসির কাছে, আর নসিকে বলতেছে, আমি তোমার সব কাজ আমি তোমার সব কাজ সঠিকভাবে করেছি, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি তোমাকে আর ভালোবাসি না, আমি হয়তো অন্যজনকে ভালোবাসি। কথা শুনে নসি বলে, তুমি আগে বলো তুমি কিভাবে এই কঠিন কাজগুলো করলে, আমাকে সত্যি করে বলো। ইয়াং ইয়াং তখন বলল যে আমি এগুলো একটা জাদু সাহায্য করেছি, কিন্তু আমি কিভাবে করেছি, কে করে দিচ্ছে সেটা জানি না। কথা তখন সবাই শুনে এবং প্রজাগুলোও শুনে থাকে। তখন নসি বলে যে জাদু ব্যবহার করা আমাদের রাজ্যে নিষিদ্ধ, তাই ইয়াংকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যদিও রাজা তাকে মৃত্যুদণ্ড দেওয়ার মতো রাজি ছিল না, কিন্তু রাজ্যের নিয়ম তো ভাঙতে দেওয়া যাবে না, তাই ইয়াংকে চোখে কালো কাপড় বেঁধে দেওয়া হয় আর তাকে মৃত্যু দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। সেই সময় ইয়ানা চলে আসে আর বলে যে নুসিকে বলে যে নুসি, তুমি যা কিছু করতে বলবে আমি তাই করব, কিন্তু তুমি ইয়াংকে ছেড়ে দাও। নুসি তখন 3টা ইচ্ছা পূরণের কথা বলে। 1 নম্বর হলো সে এ রাজ্যের রানী হতে চায়, তখন তাকে রানী বানানো হলো। যখন সে রানী হলো তখন তার মনে অহংকার চলে আসলো। সে তার নিজের বাবাকে বন্দি করে রাখে আর তার 2টা ইচ্ছার কথা জানায়। তারপর ইচ্ছাটা জানায় যে ইংল্যান্ডের রাজা তাকে বিয়ের প্রস্তাব নিয়ে আসুক। দেখতে ইংল্যান্ডের সেনাপতি রাজার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে। এগুলো রাজদূত দেখে বলে যে তুমি না আমাকে বিয়ে করতে চেয়েছিলে। নসি তখন বলল যে আমি যদি রাজাকে বিয়ে করি তাহলে রাজদূতকে কেন বিয়ে করব? রাজদূতকেও বন্দি করে আর ইয়ানকে ছেড়ে দেওয়া হয়। ইয়াং তখন তার বাড়ির দিকে চলে যায় আর ভাবতে থাকে। তার মনে পড়ে যায় সে কোন জায়গায় গিয়েছিল, কিন্তু ইয়ানার কথা কোনো মতেই মনে করতে পারতেছে না। ইয়াং যখন তার বাবার সাথে দেখা করতে যায় তখন তার বাবার সাথে সে 2 ভাই জন আর রনকেও দেখতে পাওয়া যায়। তাদের শরীর আগের মতো স্লিম হয়ে গেছে। তার বাবা বলে যে তুমি ইয়ানাকে কেন নিয়ে আসলে না? গতবার তো তুমি ইয়ানাকে নিয়ে আসছিলে। এদিকে ইয়াংয়ের চোখ পড়ে জনের কাছে থাকা সেই সুতা আর সুইয়ের দিকে। তখন তার ইয়ানার কথা মনে পড়ে যায়। ইয়ানার সাথে কাটানো সমস্ত কথা মনে পড়ে যায়। সেই সুতা আর সুতারও কথা মনে পড়ে যায়। ইয়ানা বলেছিল সেটার কথা, তাই সে তার ভালোবাসার খোঁজে বাড়ি থেকে বের হয়ে যায়। সাথে সাথে তার বাবা বের হয়, তার সাথে জন আর রনও বের হয়ে যায়। তার বাবা বের হয়, তার সঙ্গে তারা সবাই ভিতরে ঢুকে আর ইয়ানাকে খুঁজতে থাকে। ইয়ানাকে দেখা পেয়ে ইয়ানাকে বলে, ইয়ানা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার ভালোবাসা প্রথমে বুঝতে পারিনি, কিন্তু আমি এখন বুঝতে পেরেছি আর সব মনে পড়েছে আমার, তাই তোমাকে আমি ফিরিয়ে নিতে এসেছি। ইয়াং নুসিকে বলে যে তুমি ইয়ানাকে ছেড়ে দাও, তা না হলে আমি তোমাকে ছাড়বো না। নুসি খুব লোভী ছিল, তাই সে তার 3 নম্বর ইচ্ছার কথা বলে। নুসি বলে যে আমাকে একটা জাদুর মাছ পরিণত করো, তারপরে তোমাকে ছাড়বো। সঙ্গে সঙ্গে ইয়ানা তাকে জাদুর মাছে পরিণত করে, আর জাদু দিয়ে যখন ইয়াংকে মারতে যায় তখন আর জাদু কাজ করে না, আর মানুষও হতে পারতেছে না, মানে কোনো রকম জাদু কাজ করতেছে না। তখন ইয়ানা বলে যে যারা জন্ম থেকে মাছ হতে পারে একমাত্র তাদেরই ক্ষেত্রে জাদু কাজ করে, কোনো সাধারণ মানুষ সেটা করতে পারবে না। তখন দেখা যায় কুয়া থেকে পানি উপরে উঠতেছে। পানি দেখে সবাই অবাক। সেখান থেকে বের হয়ে আসে মৎস্য রাজা, যে কিনা ইয়ানাকে বিয়ে করতে চেয়েছিল। মৎস্য রাজা তখন নসিকে মাছ অবস্থায় দেখতে পায় আর ভাবে সেটাই মনে হয় ইয়ানা, আর জাদুর মাছ ইয়ানাকে ভেবে মৎস্য রাজা নসিকে নিয়ে যায় আর জোর করে বিয়ে করে।
এদিকে নসির কাছ থেকে সবাই মুক্তি পেয়ে খুব খুশি হয়। সবাই সবাই তখন উৎসব পালন করা শুরু করে। রাজা জারকে মুক্তি করে তাকে আবারও রাজা বানিয়ে দেওয়া হয়। এদিকে ইয়াং চলে আসে ইয়ানার কাছে। তারা দুজনে ভালোবাসার গল্প শুরু করে। তাদের ভালোবাসা প্রকাশ করে দুজনে। তখন তারা রাজ্যের সবারই কাছে বিদায় নিয়ে চলে যায় নতুন এক জীবনের সন্ধানে। আর এখানে সুন্দর এই গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো তাই অবশ্যই জানাবেন। আর নতুন নতুন সুন্দর গল্প